ওয়েলকাম ভিউয়ার্স, ক্লাস 11-এর ইউনিট 4 চ্যাপ্টার 2 কোঅর্ডিনেট জিওমেট্রির সরল রেখা স্ট্রেট লাইন চ্যাপ্টারের অঙ্কগুলি নিয়ে আলোচনা করা হচ্ছিল। এর আগে দুটো ভিডিও আপলোড করা হয়ে গেছে। প্রথম পার্টে বেসিক কনসেপ্টগুলো অর্থাৎ যে নানা রকম সরল রেখা রিলেটেড ফর্মুলাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে বিস্তারিত। আর দ্বিতীয় পার্টে এমসিকিউ প্রশ্নগুলো যে 20টা প্রশ্ন আছে সব প্রশ্নগুলির উত্তর বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমরা যারা এখনও ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আজকের পার্টে অর্থাৎ পার্ট 3 অতি সংক্ষিপ্ত ধর্মী উত্তরগুলো নিয়ে আলোচনা করব। দেখো, 1 নম্বর প্রশ্নে বলা আছে কোনো সরলরেখার প্রবণতা বলতে কি বোঝো। তাহলে সরলরেখার প্রবণতা বলতে কি বোঝো আমি আগেই ডিসকাস করে দিয়েছি, আমি তবু আরেকবার বলে দিচ্ছি। এটা ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে আছে। তাহলে এর ট্যানজেন্টকেই প্রবণতা বলা হয়। তাহলে আমরা এখানে সংজ্ঞাটা কি লিখব? ওয়াই অক্ষ নয়, ওয়াই অক্ষ নয় বা ওয়াই অক্ষের সমান্তরাল নয় এরূপ কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে প্রবণতা বলে। ঠিক আছে, তাহলে দেখো এখানে সংজ্ঞাটা কি লিখলাম? ওয়াই অক্ষ নয় বা ওয়াই অক্ষের সমান্তরাল নয় এরূপ কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে কিন্তু প্রবণতা বলে। ঠিক আছে, তাহলে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করলে প্রবণতা এম সমান ট্যান থিটা হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। এই যে থিটা কোণটা উৎপন্ন করেছে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করলে ওই সরলরেখাটার প্রবণতা কী হবে? এক্স ইজিক্যাল টু ট্যান থিটা। এখানে আরেকটা কথা বলে রাখি যে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখার প্রবণতা কী হয়? অসংজ্ঞাত হবে। এটাও তোমরা লিখে নিতে পারো যেহেতু 2 নম্বর আছে। তাহলে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরল রেখার প্রবণতা অসংজ্ঞাত। ঠিক আছে, এটা মনে রাখবে। আরেকটা জিনিস কি, যদি ওয়াই অক্ষ না হয়ে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হয় সেটাও বলে দিচ্ছি, এবং এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল কোনো সরলরেখার প্রবণতা সেটা হবে 0। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে প্রবণতা বলতে কি বুঝি সেটার বিস্তারিত আলোচনা। 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্নে দুটো প্রশ্ন আছে। 1 নম্বরে বলা আছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণকে এবং এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজিক্যাল টু 1 আকারে প্রকাশ করা যায় কি না সেটা আমাদেরকে যুক্তি সহকারে বলতে হবে। তাহলে দেখো এই সরলরেখার যে রূপটা দেওয়া আছে এটা হচ্ছে ছেদিতাংশ আকারে সরলরেখার রূপ। তাহলে এই আকারে প্রকাশ করা যায় কিনা মূল বিন্দুগামী সরলরেখার কোনো সমীকরণকে সেটা আমাদেরকে যুক্তি সহকারে বলতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে 1 নম্বরের উত্তরটা এইভাবে করব যে মূল বিন্দুগামী সরল রেখার
সমীকরণটি হলো y mx। তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন আমরা এই আকারে এটাকে আনার চেষ্টা করব। তাহলে কি করব, এই ওয়াইটাকে ওদিকে নিয়ে যাব, তাহলে mx মাইনাস ওয়াই তাহলে 0 হলো, বা এবারে x এর তলায় এই mটাকে নামাবো 1/m করে এইভাবে, আর এখানে y এর প্লাস দিয়ে এটাকে প্লাস করে দিলাম, তাহলে y এর তলায় -1টা নামালাম 0। তাহলে এখানে লক্ষণীয় বিষয় দেখো, আমাদের এই ফরম্যাটটা কি দেওয়া আছে, এখানে লিখবে যা x/a প্লাস y/b = 1 আকারের নয়, তাই না? তাহলে দেখো এই সাইডে 0 চলে এসছে, ধ্রুবক পদটা 0 আছে, কিন্তু আমাদের ছেদিতাংশ আকারে ধ্রুবক পদটা কি হয়, 1 থাকতে হয়। সেই জন্য এখানে কি লিখবে, অতএব মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণকে x/a প্লাস y/b = 1 আকারে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, তাহলে এর অ্যান্সারটা কেন এটাকে প্রকাশ করা যাবে না বুঝতেই পারলে, যেখানে ধ্রুবক পদটা 0 আছে, কিন্তু আমাদের এটা আনতে হবে। ওকে, নেক্সট দেখো 2 দাগেরটা কি বলা আছে, x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণকে কি এই আকারে প্রকাশ করা যাবে? তাহলে সেটা যুক্তি আকারে আমাদেরকে দেখাতে হবে। তাহলে 2 নম্বরে দেখো আমরা কি লিখব, যে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণটি হলো কি, x অক্ষের সমান্তরাল সরলরেখা মানে y = ধ্রুবক, আমি y = এটাকে b ধরে নিলাম। ঠিক আছে, তাহলে y = ধ্রুবক যখন হলো, তাহলে এইখানটাকে আমরা দেখো এখানে x টার্মটা তো নেই, আমরা এইভাবে লিখতে পারি 0 × x প্লাস y সমান b, এটা। ঠিক আছে, এবারে আচ্ছা বিটা আমি কে করে দিলাম, একটা জেনারেল ধ্রুবক করে দিলাম কে। ঠিক আছে, কে কিন্তু নট ইকাল টু 0। ঠিক আছে, তাহলে দেখো এই কে দিয়ে আমি যদি ভাগ করি, তাহলে 0 × x/k প্লাস y/k = 1। তাহলে দেখো এই যে আকারটা এলো, এটা কিন্তু এই আকারে খানিকটা চলে এসছে, কিন্তু এখানে x পদটা নেই, যেহেতু x এর সহগটা 0 হয়ে আছে, সেই জন্য এখানে x পদটা থাকছে না। তাহলে শুধু y/k = 1 থাকছে, তাহলে সেটা কিন্তু এই আকারে হলো না। তাহলে এখানে লিখবে, যেহেতু x এর সহগ 0, অতএব x অক্ষের সমান্তরাল সরলরেখাকে x/a প্লাস y/b = 1 আকারে প্রকাশ করা যাবে না। তাহলে এটা হচ্ছে একদম যুক্তি সহকারে দুটো প্রশ্নের উত্তর। দেখো কোয়েশ্চেন নাম্বার 3-তে বলা আছে n এর মান ঋণাত্মক ধরে lx প্লাস my প্লাস n = 0 সরলরেখার সমীকরণকে অভিলম্ব আকারে প্রকাশ করো। তাহলে অভিলম্ব আকারে প্রকাশ তোমরা এর আগের আলোচনায় ভিডিওতে গিয়ে দেখবে, যে একটা সরলরেখা যদি এরকম ছিল, তাহলে এই সরলরেখাটার অভিলম্ব আকারে কিভাবে প্রকাশ করেছিলাম, ax প্লাস by প্লাস c = 0। এটার অভিলম্ব আকারটা ছিল কি, ax বাই এটা প্লাস মাইনাস √a² প্লাস b² প্লাস মাইনাস by √a² প্লাস b², আর এদিকটায় প্লাস মাইনাস c বাই √a² প্লাস b², এটা। তাহলে এখানে দুটো কন্ডিশন ছিল, এখানে এই যে সিটা আছে, এই সি এর মানটা যখন
পজিটিভ হয়েছিল, ধনাত্মক হয়েছিল, তখন কি হচ্ছিল, এইগুলো নেগেটিভগুলো নিতে হচ্ছিল, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, আর এখানটায় পজিটিভ। ঠিক আছে, আর সি এর মানটা যখন ঋণাত্মক হচ্ছিল, নেগেটিভ হচ্ছিল, তখন এইখানটায় পজিটিভ নিতে হচ্ছে, পজিটিভ পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে এখানটায় দেখো বলা আছে যে এন এর মানটা ঋণাত্মক ধরতে হবে। ঠিক আছে, তাহলে এন এর মানটা যখন আমরা ঋণাত্মক ধরবো, এখানে সি এর জায়গায় এন বসে আছে, তাহলে এখানে লিখবে তোমরা এইভাবে, এন এর মান ঋণাত্মক ধরে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইজ ইকাল টু 0 সরল রেখার সমীকরণকে অভিলম্ব আকারে প্রকাশ করলে হবে। তাহলে অবিলম্ব আকারে প্রকাশ করলে কি হবে, এখানটা আমরা পজিটিভগুলো নেব। তাহলে এটা হবে এল এক্স বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এম ওয়াই বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজ ইকাল টু, এই দিকটা নেগেটিভ হয়ে যাবে, এন বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এইটাই। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে তোমাদের অভিলম্ব আকারে প্রকাশ। কোয়েশ্চেন নাম্বার 4-এ দেখো বলা আছে পি আর কিউ দুটো বিন্দু x1 y1 x2 y2 বিন্দু দুটির সংযোজক সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করলে দেখাতে হবে x2 = x1 + r cos থিটা আর y2 = y1 + r sin থিটা, যেখানে r = pq এর দূরত্বটা। তাহলে দেখো এটা কিভাবে হবে, এটা ধরো দুটো অক্ষ, এটা x ড্যাশ x অক্ষ আর এটা y ড্যাশ, এটা y অক্ষ, এটা মূল বিন্দু। এইটা ধরো একটা সরল রেখা, LM নাম দিয়ে দাও এটাকে। এই সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে আছে। আর এখানে দেখো সরলরেখাটার উপরে P আর Q দুটো বিন্দু, আমি ধরে নিলাম এইটা হচ্ছে P বিন্দুটা x1 y1 আর এইটা ধরে নিচ্ছি Q বিন্দুটা x2 y2। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে যদি একটা লম্ব টেনে নিই তাহলে কি দাঁড়াচ্ছে, এই মূল বিন্দু থেকে এটা x1 আর এটা y1। আবার এখানেও যদি একটা লম্ব টেনে নিই তাহলে মূল বিন্দু থেকে এটা হচ্ছে x2 আর এখান থেকে এটা y2, এই বিন্দুগুলোর স্থানাঙ্ক। এরপর কি করব, এই x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা এখানটায় টেনে নিলাম, যেটা এই রেখাটাকে ধরে নাও আর বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এখানটায় দেখো এটা তো জানো যে এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে, এগুলো সব সদৃশ কোণ, তোমরা ক্লাস 10-এ শিখেছো। তো এখন আমরা এই যে ত্রিভুজটা আছে পি কিউ আর, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি আছে, তাহলে এটা হচ্ছে অতিভুজ আর থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি। পি আরটা ভূমি, কিউ আরটা লম্ব আর পি কিউটা হচ্ছে অতিভুজ। তাহলে এই কোণটার সাপেক্ষে আমাদেরকে এই ত্রিভুজটার মধ্যে থেকে আমাদেরকে এই দুটো জিনিস প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখো এটা দেখানোর আগে আমরা পি আরটা বের করে নেব। পি আর মানে কি, এই ও থেকে আর কতটা x2 আর ও থেকে এইটা এই অবধি কতটা হচ্ছে x1, তাহলে ও থেকে পি x1 আর ও থেকে আর x2, এই দুটোর বিয়োগফলটা হবে এইটা x2 - x1। ওকে, আবার এইখানটায় দেখো এই পুরোটাই হচ্ছে y2, তার থেকে এই যে এই এতটা হচ্ছে y1, এর সমান্তরাল এখানে আছে, তাহলে এটা y1, তাহলে y2 থেকে y1টা বাদ যাবে, তাহলে এটা হবে y2 - y1। এটা আমরা নির্ণয় করে নিলাম। তাহলে এখন এখানে লিখব
ত্রিভুজ পি কিউ আর থেকে পাই কি পাবো, যে কোণ কিউ পি আর, এটা হচ্ছে থিটা কোণটা, আর এখানে পি আরটা বলে দেবে, পি আর সমান হবে x2 মাইনাস x1, আর কিউ আর হবে y2 মাইনাস y1। আরেকটা জিনিস, এটা পি কিউ এটা বলা আছে আর, এবং পি কিউ এটা মানে হচ্ছে এই লেন্থটা আর, এটা বলা আছে। তাহলে যে জিনিসগুলো কোশ্চেনের মধ্যে বলা আছে বা চিত্র থেকে আমরা পাচ্ছি সেগুলো সব লিখে নিলাম। এরপর দেখো আমরা কি করব, এই কোণের সাপেক্ষে কস থিটা যদি আমরা বের করি, তাহলে অতএব কস থিটা মানে কি, কস মানে কি ভূমি বাই অতি, তাহলে এটা হচ্ছে ভূমি, পি আর বাই পি কিউ, পি আর বাই পি কিউ, এটা কস থিটা সমান। আর আমি পাশেই করে দিচ্ছি সাইন থিটাটা, সাইন থিটার সমান কী হবে, লম্ব বাই অতি, মানে কিউ আর, এটা লম্ব, কিউ আর বাই পি কিউ, তাহলে কিউ আর বাই পি কিউ, এটা হচ্ছে সাইন থিটা। তাহলে দেখো এবার এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা যদি কোনাকুনি গুণ করে দিয়ে দিকে, তাহলে এখান থেকে আমরা পি কিউ সমান বলতে পারি, কস থিটাটা নিচে নিয়ে চলে আসছি, পি আর বাই কস থিটা, এটা বেশ। এবারে আমরা পি কিউ এর মানটা বসাবো, পি কিউ মানে কি x2 মাইনাস, আচ্ছা দেখো এখানটায় আমরা এইভাবে না করে আমরা পি আর সমান বের করছি, তাহলে পি আর সমান এটা দিয়ে গুণ করে দিচ্ছি, পি কিউ কস থিটা। ওকে, তাহলে এখানটায় দেখো এবার আমরা পি আর এর মানটা বসাবো। পি আর মানে দেখো এই যে পি আর মানে x2 মাইনাস x1, তাহলে এখানটায় আমরা x2 মাইনাস x1 বসিয়ে দিলাম, আর পি কিউ মানে আর দেওয়া আছে, আর কস থিটা, এটা হলো, বা x2 সমান কত হচ্ছে, এই x1টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে x1 প্লাস আর কস থিটা, এটা একটা প্রমাণ হলো। আরেকটা দেখো এখান থেকে আমরা কি পাবো, এখানে কিউ আরটা আমরা বের করব, তাহলে কিউ আর সমান কী হবে, এই পি কিউ দিয়ে গুণ হবে, তাহলে পি কিউ সাইন থিটা, আর কিউ আর মানে কি, এই যে কিউ আর মানে y2 মাইনাস y1, এটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি y2 মাইনাস y1, আর পি কিউ মানে আর দেওয়া আছে, আর সাইন থিটা, বা y2 ইজিক্যাল টু এই y1টা ওইদিকে যে গেল, y1 প্লাস আর সাইন থিটা, তাহলে এটাই আমাদের দেখো প্রমাণ করতে দেওয়া আছে। ওকে, কোয়েশ্চেন নম্বর 5-এ দেখো বলা আছে x cos আলফা প্লাস y sin আলফা ইজিক্যাল টু পি, সরল রেখা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে সেই ছেদিতাংশ আকারে আমরা যখন শিখেছিলাম, দেখো এটা হচ্ছে সেই সরল রেখাটা x cos আলফা প্লাস y sin আলফা ইজিক্যাল টু পি, তাহলে এই এক্স অক্ষের ছেদিতাংশটা আর ওয়াই অক্ষের ছেদিতাংশটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল, এটা হবে ভূমি, এটা হবে উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা করে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে আমাদেরকে এটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করলেই হবে। তাহলে আমরা সরলরেখাটা লিখে নিই, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজিক্যাল টু পি, বা এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজিক্যাল টু 1, এই পি দিয়ে ভাগ করে দিচ্ছি সবগুলোকে, ঠিক আছে, পি দিয়ে ভাগ করে দিলাম। এবারে কি করব, এই কস আলফাটা নিচে নিয়ে আসবো, এক্স বাই পি বাই কস আলফা প্লাস ওয়াই বাই এই সাইন আলফাটাকে নিচে আনবো, পি বাই সাইন আলফা, আর এদিকটায় 1 রইল। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এক্স অক্ষের ছেদিতাংশটা কি পি বাই কস আলফা, মানে এই জায়গাটা হচ্ছে পি বাই কস আলফা কমা 0,
আর এই জায়গাটা হচ্ছে 0,p/sin আলফা, এই জায়গাটা। তাহলে আমরা এই লেন্থটা পেয়ে যাচ্ছি, এই লেন্থটা পেয়ে যাচ্ছি। এটা কত? p/cos আলফা, আর এটা হচ্ছে p/sin আলফা। তাহলে এখানে লিখব অতএব এক্স অক্ষের ছেদিতাংশ সমান হচ্ছে p/cos আলফা, ওয়াই অক্ষের ছেদিতাংশ হবে p/sin আলফা। অতএব সরলরেখা প্রদত্ত সরলরেখাটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি হচ্ছে এইটা p/cos আলফা ইন্টু উচ্চতা হচ্ছে এইটা p/sin আলফা। এবার কি করব? উপরে উপরে গুণ করলে 1p আর p গুণ করলে p², আর নিচে কি হচ্ছে 2 sin আলফা cos আলফা। এটা মানে উপরে p² আর নিচে 2 sin আলফা cos আলফা, এটা হচ্ছে sin 2 থিটার ফর্মুলা। তাহলে sin 2 আলফা, আর sin 2 আলফাকে উপরে তুলে নিলে হবে কোসেক হয়ে যাবে। তাহলে p² কোসেক স্কোয়ার কোসেক স্কোয়ার 2 আলফা বর্গ একক। এটাই হচ্ছে তোমাদের নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল। এখানটায় কোসেক স্কোয়ার হবে না, এটা p², এই সাইনটা উপরে উঠলো, শুধু কোসেক 2 আলফা বর্গ একক। ওকে, 6 নম্বর প্রশ্ন দেখো, বলা আছে পি বিন্দু এ x1 y1 ও বি x2 y2 বিন্দু দুটির সংযোজক রেখাংশকে m:n অনুপাতে বিভক্ত করে। যদি ax + by + c = 0 সরলরেখা p বিন্দুগামী হয়, তবে দেখাও যে m/n - ax1 + by1 + c /ax2 + by2 + c। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো, এখানে ক্লাস 9-এ তোমরা পড়েছো যে একটা সরলরেখার মধ্যে কোনো বিন্দু সরলরেখাটাকে যদি অন্তস্থভাবে বিভক্ত করে, একটা নির্দিষ্ট অনুপাতে বা বহিস্থভাবে বিভক্ত করে, তাহলে সেই বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে নির্ণয় করতে হয়, এটা আমরা ক্লাস 9-এ শিখেছি। আমি তবু আরেকবার মনে পাড়িয়ে দিচ্ছি। এখানে তোমরা ধরে নাও এটা হচ্ছে একটা সরলরেখা, এটা এ বিন্দু আর এটা বি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে x1 y1 আর বি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে x2 y2। তাহলে এখানে মাঝামাঝি ধর বা এক সাইডে ধরো, এখানে পি বিন্দুটা আছে। পি বিন্দুটা কি করেছে? m:n অনুপাতে এই সরলরেখাটাকে অন্তস্থভাবে বিভক্ত করে দিয়েছে। এখানে যদিও কিছু বলা নেই যে পি বিন্দু কি অন্তস্থভাবে না বহিস্থভাবে বিভক্ত করেছে, যদি কিছু বলা না থাকে তোমরা অন্তস্থভাবেই ধরবে। এটা এদিকে বর্ধিত করে পি এর পজিশন এদিকেও হতে পারে বা এদিকে বর্ধিত করে এদিকেও হতে পারে, সেটা বহিস্থভাবে যদি বলে তখনই, কিন্তু এক্ষেত্রে আমরা অন্তস্থভাবেই ধরবো। তাহলে ঠিক আছে, দেখো এখন পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা কিভাবে নির্ণয় করব? পি বিন্দুর এখানে লিখবে যে এ x1 y1 ও বি x2 y2 বিন্দু দুটির সংযোজক রেখাংশকে পি বিন্দু m:n অনুপাতে বিভক্ত করেছে। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক কী হবে? পি বিন্দুর স্থানাঙ্কটা দেখো, স্থানাঙ্কটা এইভাবে নির্ণয় করবে, সবসময় দূরের সঙ্গে গুণ করবে, ক্রস মাল্টিপ্লিকেশন হবে দূরের সঙ্গে। তাহলে এই m এর সঙ্গে কি হবে? x2, এগুলো হচ্ছে x স্থানাঙ্ক দু জায়গাতে, আর এগুলো হচ্ছে y স্থানাঙ্ক। তাহলে আমরা যেহেতু এখন পি বিন্দুর
এক্স স্থানাঙ্কটা নির্ণয় করব, সেই জন্য আমরা এই এম এর সঙ্গে গুণটা করব এক্স স্থানাঙ্কগুলো। তাহলে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, এটা হয়ে গেল এক্স স্থানাঙ্কটা। আর ওয়াই স্থানাঙ্কটা কীভাবে নির্ণয় করব? একইভাবে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন, এই অনুপাত দুটোর সমষ্টি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। এখন দেখো পি বিন্দুর এই যে সরলরেখার সমীকরণটা দেওয়া আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো, এই সরলরেখাটা পি বিন্দুগামী। ঠিক আছে, তাহলে এখানে লিখব যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, যেহেতু এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো, এটা 1 নম্বর দিয়ে দিলাম। সরল রেখাটি পি বিন্দুগামী, তাহলে পি বিন্দুগামী হচ্ছে এই সরলরেখাটা কোশ্চেনে বলা আছে, সেই জন্য কি করব, এই পি বিন্দুর স্থানাঙ্কটা এই সমীকরণটাই বসালে সমীকরণটাকে সিদ্ধ করবে, স্যাটিসফাই করবে। তাহলে আমরা বসিয়ে দিচ্ছি, অতএব এ এই এক্সের জায়গায় এটা বসবে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন প্লাস বি ইন্টু এই ওয়াইয়ের জায়গায় এটা বসবে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন, আর প্লাস সি আছে থাকবে ইজিক্যাল টু জিরো। আমরা মানগুলো বসিয়ে দিলাম। ওকে, এরপর দেখো আমরা কি করব, এখানে এম প্লাস এন আছে, এখানেও এম প্লাস এন আছে, এখানে কিছু নেই। তাহলে আমরা উভয় পক্ষকে যদি এম প্লাস এন দিয়ে গুণ করে দিই, তাহলে কী হবে, এখানে ভাবো মনে মনে এম প্লাস এন চলে এসছে, এম প্লাস এন কেটে যাবে, এখানে থেকে যাবে কি এ আর এইটা থেকে যাবে। এখানেও ধরো এম প্লাস এন দিয়ে গুণ করেছি, তাহলে এম প্লাস এনটা কেটে যাবে, এখানে বি আর এইটা থেকে যাবে। এখানে তো এম প্লাস এনটা কাটবার মতো নেই, তাহলে সি এর সঙ্গে এম প্লাস এনটা ডাইরেক্ট গুণ হয়ে যাবে, আর এই পাশে জিরোর সঙ্গে এম প্লাস এন গুণ হলে জিরোই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এটা চটপট লিখে নিই, বা এখানে এম প্লাস এনটা কেটে গেল, এ দিয়ে এটা গুণ করব, তাহলে এ এম এক্স টু প্লাস এ এন এক্স ওয়ান প্লাস এখানে বি দিয়ে গুণ করব বি এম ওয়াই টু প্লাস বি এন ওয়াই ওয়ান প্লাস এখানে যেহেতু এম প্লাস এনটা কাটেনি, গুণ হচ্ছে, তাহলে সি এম প্লাস সি এন ইজিক্যাল টু এদিকটা জিরো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন দেখো, এখন আমরা এমগুলো কমন নিয়ে নেবো আর এনগুলো কমন নেব। তাহলে বা এম যদি আমি কমন নিই, এম কোথায় কোথায় আছে, এখানে আছে, তাহলে এ এক্স টু আর কোথায় আছে এম, এখানে আছে, তাহলে বি ওয়াই টু আর কোথায় আছে, এখানে আছে, প্লাস সি, যেহেতু এম কমন চলে গেছে এটা হলো প্লাস। এবার আমরা এন কমন নেব, এন কমন নিলে এন কোথায় আছে দেখো, এখানে আছে, এ এক্স ওয়ান থাকবে প্লাস এন এখানটায় আছে, বি ওয়াই ওয়ান থাকবে, আর এখানে একটা আছে, তাহলে এখানে সি থাকবে ইজিক্যাল টু জিরো। এবার আমরা কি করব, এই পোর্শনটাকে ওই দিকে নিয়ে যাব, তাহলে মাইনাস হয়ে চলে যাবে, তাহলে বা এম এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি ইজিক্যাল টু মাইনাস এন এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি, এটা ওইদিক গেল। এরপর কি করব, এম এর তলায় এনটাকে নিয়ে চলে আসব, বা এম বাই এন ইজিক্যাল টু মাইনাস এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি বাই এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি, এটা নিচে চলে এলো। তাহলে এটাই কিন্তু প্রমাণ করতে দেওয়া ছিল, দেখো প্রুভড। আচ্ছা দেখো, কোয়েশ্চেন নাম্বার 7-এ কি বলা আছে, দেখাও যে এ কমা বি ও সি কমা ডি বিন্দু দুটির সংযোজক সরলরেখা সমীকরণকে
এক্স মাইনাস এ ওয়াই মাইনাস ডি ইজিক্যাল টু এক্স মাইনাস সি ওয়াই মাইনাস বি আকারে প্রকাশ করা যায় কি না। তাহলে আমরা জানি যে এখানে দেখো দুটো বিন্দু দেওয়া আছে, এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কী হবে এটা আমরা জানি যে দুটো বিন্দু ধরো x1 y1 আর x2 y2 যদি দুটো বিন্দু দেওয়া থাকে তাহলে সরলরেখাটা কী হবে y মাইনাস y1 ইজিক্যাল টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 ইন্টু এক্স মাইনাস x1। তাহলে এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। তাহলে এইখানে আমাদের এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে আমরা এখানে লিখব অ্যান্সারে যে a, b ও c, d বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণটি হলো কি হবে y মাইনাস y1, y1 বলতে এইটা বিটা y মাইনাস y1 ইজিক্যাল টু y1 মাইনাস y2। তার মানে কি এই যে বিটা হচ্ছে y1 মাইনাস y2 হচ্ছে ডি বাই x1 মাইনাস x2, x1 মানে হচ্ছে এ আর x2 মানে হচ্ছে সি, আর এখানে x মাইনাস x1 মানে এ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা সমীকরণটা লিখে নিয়েছি। ওকে, এরপর আমরা এটাকে এই আমাদের প্রশ্নতে যেটা বলা আছে এই সমীকরণটাকে, যে সমীকরণটা পেলাম এই সমীকরণটাকে এই আকারে লেখা যায় কি না সেটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কন্টিনিউ করব, বা এইটা যদি এদিকে গুণ করে দিই তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে এখানটা কি হচ্ছে বি মাইনাস ডি ইন্টু এক্স মাইনাস এ, আর এদিকে এ মাইনাস সিটা যদি গুণ হয় এ মাইনাস সি ইন্টু ওয়াই মাইনাস বি এটা। তাহলে আমরা এটা গুণ করব বি এক্স মাইনাস এ বি, ডি দিয়ে গুণ করব মাইনাস ডি এক্স মাইনাসে মাইনাসে প্লাস ডি এ। বেশ, এদিকটা গুণ করব এ দিয়ে এ ওয়াই মাইনাস এ বি, তারপরে সি দিয়ে গুণ করব মাইনাস সি ওয়াই মাইনাস মাইনাসে প্লাস বিসি। তাহলে দেখো এখানে আমাদের গুণ করে দিলাম, এরপর দেখো এখানে মাইনাস এ বি আর মাইনাস এ বি দুদিকেই আছে, আমরা কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এরপর আমরা এখানে কি করব দেখো আমাদেরকে এটা দেখো, এটা দেখলে বুঝতে পারবে এখানে দুটো উৎপাদকের গুণফল আছে, মানে এই দুটোকে যদি গুণ করি তাহলে চারটে পদ আমরা পেতে হবে আমাদেরকে। কিন্তু এখানে দেখ আর এদিকেও চারটে পদ পেতে হবে, কিন্তু এখানে আছে কটা, একটা কেটে যাওয়ার পরে একটা দুটো তিনটে পদ আছে, একটা করে পদ কম আছে। তাহলে আমরা এক্স ওয়াই উভয় পক্ষে যোগ করে দিচ্ছি। তাহলে এদিকেও আমরা এক্স ওয়াই যোগ করছি, এক্স ওয়াই প্লাস বি এক্স মাইনাস ডিএক্স প্লাস ডিএ, আর এদিকেও এক্স ওয়াই যোগ করব, এক্স ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস সি ওয়াই প্লাস বিসি। ওকে, তারপর দেখো আমরা কি করব, এটা মাইনাস, এখানে দেখো আমাদের এই যে বি এক্সটা আছে, হ্যাঁ এই বি এক্সটাকে আমরা ওইদিকে নিয়ে যাব আর এ ওয়াইটাকে এদিকে আনবো। ঠিক আছে, তাহলে বা এক্স ওয়াই তাহলে দেখো এক্স ওয়াই মাইনাস ডিএক্স এই জায়গাটা একটু সাজিয়ে নেব, আর এই এ ওয়াইটাকে এদিকে নিয়ে আসবো মাইনাস এ ওয়াই আর প্লাস ডি এটা থাকবে এদিকে, আর এইদিকে এক্স ওয়াই মাইনাস সি ওয়াই, আর এইখান থেকে বি এক্সটাকে নিয়ে যাব মাইনাস বি এক্স প্লাস বিসি এইটা। তাহলে দেখো বা এই দুটোর মধ্যে থেকে কি কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স কমন গেলে এখানে কি পড়ে থাকবে ওয়াই মাইনাস ডি, আর এই দুটোর মধ্যে থেকে কি কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে মাইনাস এ, তাহলে এখানে পড়ে থাকবে ওয়াই মাইনাস ডি। এই দুটোর মধ্যে কি কমন যাবে ওয়াই, তাহলে এখানে এক্স মাইনাস সি পড়ে থাকবে,
মাইনাস এই দুটোর মধ্যে থেকে মাইনাস বি কমন যাবে, তাহলে এক্স মাইনাস সি পড়ে থাকবে। তাহলে এখানটায় ওয়াই মাইনাস ডিটা আবার কমন যদি নিই তাহলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস এ আর ওয়াই মাইনাস ডি, আর এদিকে যদি এক্স মাইনাস সিটা কমন নিই তাহলে পড়ে থাকবে ওয়াই মাইনাস বি। তাহলে দেখো আমাদের এইটাই প্রমাণ করতে দেওয়া ছিল, প্রুভড। ওকে, দেখো 8 নম্বর প্রশ্নে বলা আছে একটি বর্গক্ষেত্রের দুটি বাহু যদি 5x - 2y = 13 এবং 5x - 2y + 16 = 0 সরলরেখা দ্বয়ের অংশে হয়, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এই অঙ্কটা করতে গেলে একটু এটা কনসেপচুয়াল অঙ্ক, এটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। দেখো আমরা জানি যে এই হচ্ছে বর্গক্ষেত্রের ছবি একটা, তাহলে এই বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলো কিন্তু সমান্তরাল হয়, সব বাহু সমান হয় ঠিকই আছে, কিন্তু সমান্তরালও হয়। তাহলে এইখানে দেখো আমরা দেখতে পাচ্ছি 5x - 2y = 13, মানে এখানটায় যদি আমি লিখি যে 5x - 2y = 13, এটা 1 নম্বর সমীকরণ। আর 5x - 2y এটা +16টাকে আমি একবার ওইদিকে করে লিখছি -16, এইটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে এই দুটো সমীকরণকে লক্ষ্য করলে দেখো এখানে x এর সহগ এখানে x এর সহগ একই আছে, হ্যাঁ, আর এখানে y এর সহগ একই আছে, শুধু c অংশটা ধ্রুবকগুলো আলাদা আছে। তাহলে আমরা কি জানি যে ধরো a1x প্লাস b1y প্লাস c1 = 0 আর a2x প্লাস b2y প্লাস c2 = 0, এরকম যদি দুটো সমীকরণ থাকে তাহলে a1/a2 আর b1/b2 এটা যদি সমান হয়ে যায় এই সহগগুলো x আর y এর, তাহলে সমীকরণ দুটি কিন্তু সমান্তরাল সরলরেখার সমীকরণ হয়। তাহলে এক্ষেত্রে আমাদের সমান হয়েই আছে, তাহলে এই দুটো কি, তাহলে এখানে বলতে পারি অতএব 1 নম্বর ও 2 নম্বর সরল রেখা দ্বয় পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে পরস্পর সমান্তরাল। আচ্ছা, এবারে দেখো, এবারে আমি ধরে নিলাম এইটা আর এইটা, হয় এই দুটো হবে না হলে এই দুটো হবে, এই দুটোর মধ্যে একটা হবে। তাহলে এখানে আমি যদি ধরে নিই যে এই দুটোই দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্বটা আমাদেরকে বার করতে হবে, এই দূরত্বটা। তাহলে এই 1 2 এগুলো যদি আমি না লিখি তাহলে এই দুটো সমান্তরাল সরলরেখা হচ্ছে, যেহেতু দুটো সেম থাকতে হবে এই অনুপাতটা এই অনুপাতটা, তাহলে এই দুটো সরলরেখা হচ্ছে সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কি হবে, মড, এটা তোমরা লিখে রাখতে পারো c1 - c2 √a² প্লাস b² এত একক। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, তাহলে এই ফর্মুলাটার সাহায্যে আমরা এই দুটো সরলরেখার মধ্যে দূরত্বটা নির্ণয় করে নেব, সেই দূরত্বটাই হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে এখানে আমরা লিখব যে 1 নম্বর ও 2 নম্বর সরল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এখানে লম্ব দূরত্ব বলে দেবে, লম্ব দূরত্ব সমান মড, যেহেতু দূরত্ব নেগেটিভ হবে না ওই জন্য আমরা মড দিচ্ছি। তাহলে c1 - c2, তাহলে এখানে c1 মানে 13 মাইনাস মাইনাস অফ মাইনাস এটা 16 বাই √5² প্লাস এখানে -2 আছে, তাহলে -2 এর স্কোয়ার, এইটা এত একক। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারছি যে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 13 + 16, তাহলে কত হচ্ছে 29। তাহলে এখানে মড, এখানে 29 হচ্ছে, আর নিচে এটা 5 5 25 আর এটা 2 2 4, তাহলে 25 আর 4 29, এই নিচেও হচ্ছে √29। ওকে, তাহলে একটা জিনিস দেখো এখানে যে 29 মানে তো আমরা বলতে পারি দুটো √29 এর গুণফল, কারণ
√3 ইন্টু √3 মানে কত? শুধু 3। ঠিক একই ব্যাপার এখানে √29 ইন্টু √29 মানে শুধু 29। তাহলে এখানে ধরে নাও দুটো √29-এর গুণফল আছে, একটা সঙ্গে কেটে গেল, তাহলে এখানে কি থাকবে? শুধু √29 থাকবে। তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে অতএব নির্ণেয় বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান √29 একক। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার, মানে √29-এর স্কোয়ার সমান 29 বর্গ একক। তাহলে এটাই হচ্ছে তোমাদের 8-এর দাগের অ্যান্সারটা। কোয়েশ্চেন নাম্বার 9-এ বলা আছে, দেখো 2k - 2 এবং 1 - k বিন্দু দুটির সংযোজক সরলরেখার প্রবণতা -2 হলে k এর মান নির্ণয় করো। তাহলে আমরা সরাসরি দুই বিন্দুগামী সরলরেখার প্রবণতা যেটা হয় সেটা আমরা লিখব। তাহলে 2k - 2 ও 1 - k বিন্দু দুটির সংযোজক সরলরেখার প্রবণতা সমান হচ্ছে কি? ফর্মুলাটা হচ্ছে y1 - y2 বাই x1 - x2। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। এখানে y1 মানে হচ্ছে -2 মাইনাস y2 মানে হচ্ছে এটা -k বাই x1 মানে হচ্ছে 2k মাইনাস x2 মানে হচ্ছে 1 দিয়ে দিলাম। তাহলে এটা কত হচ্ছে? উপরে মাইনাসে মাইনাসে প্লাস কেটা আগে লিখলাম, এটা -2 আর নিচে হচ্ছে 2k - 1 এইটা। তাহলে এখানে দেখো প্রশ্নের মধ্যে প্রবণতাটা -2 বলা আছে, তাহলে আমরা বলতে পারি শর্তে k - 2 বাই 2k - 1 = -2, বা এটা এর তলায় 1 আছে, কোনাকুনি গুণ করব, k - 2 = এই দিকটা গুণ করলে -4k মাইনাসে মাইনাসে +2, বা এই 4kটা এদিকে এলে k + 4k আর এই দিকটায় 2, এই 2টা এদিকে আসলে +2, তাহলে এটা কত হচ্ছে? 5k + 4 বা k = 4/5। তাহলে আমাদের k এর মান হচ্ছে 4/5। 10 নম্বর প্রশ্নে দেখে বলা আছে 7x - 6y = 20 সরলরেখার ওপর এমন একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা যায় যার কোটি ভুজের দ্বিগুণ। তাহলে আমরা দেখো যদি যে কোনো একটা বিন্দুকে x আর y এরকম করে যদি লিখি, এটাকে কি বলে? ভুজ, আর এটাকে বলে কোটি। তাহলে আমাদেরকে বিন্দুটা এমন নিতে হবে যে যার কোটিটা ভুজের দ্বিগুণ হবে। তাহলে ভুজটা যদি আলফা হয় তাহলে কোটিটা 2 আলফা হবে। এরকমভাবে একটা বিন্দু আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে প্রথমে সমীকরণটা লিখে দিচ্ছি, 7x - 6y = 20, এটা 1 নম্বর দিলাম। সরল রেখার এখানে দিয়ে দিচ্ছি এত সরল রেখার উপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা, 2 আলফা। তাহলে ভুজের ডবল হচ্ছে কোটিটা, এইভাবে নিলাম। হ্যাঁ, তাহলে যেহেতু 1 নম্বর সরল রেখাটি আলফা, 2 আলফা বিন্দুগামী, তাহলে অতএব আলফা, 2 আলফা বিন্দুটি 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করবে। ঠিক আছে, তাহলে সমীকরণটাকে সিদ্ধ করা মানে এই সমীকরণে এক্স আর ওয়াইয়ের জায়গায় আমরা এই আলফা আর 2 আলফাটা বসিয়ে দেবো। তাহলে অতএব 7 × আলফা - 6 × ওয়াই মানে
টু আলফা ইজিক্যাল টু 20, বা এটা 7 আলফা মাইনাস এটা 6 দুগুণে 12 আলফা আর এদিকটা 20, বা 12 আলফা থেকে 7 আলফা বিয়োগ করলে মাইনাস 5 আলফা ইজিক্যাল টু 20, বা আলফা ইজিক্যাল টু 20 বাই মাইনাস 5, 5 4 20, তার মানে -4। তাহলে আলফা মানে জেনে গেলাম -4, তাহলে আমাদের বিন্দুটার স্থানাঙ্ক কী হবে? -4 -8। তাহলে অতএব বিন্দুটির নির্ণেয় স্থানাঙ্ক -4 আর -8, এইটাই। দেখো কোশ্চেন নাম্বার 11তে বলা আছে 3x + 4y + m = 0 সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব 2 একক হলে m এর মান নির্ণয় করো। তাহলে এটা কি করব? আমরা সরাসরি আমরা জানি যে একটা সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব কত হয়, +-m/√3 স্কয়ার 4 স্কয়ার, এটা লিখলেই হবে। তাহলে এখানে লিখব যে 3x + 4y + m = 0 সরলরেখাটির মূল বিন্দু থেকে দূরত্ব সমান +-m/√3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তার মানে কত হচ্ছে +-m বাই এটা 3 × 9, এটা 4 × 16, 9 আর 16 25, √25 মানে হচ্ছে 5 এত একক। এবারে দেখো এখানে দূরত্বটা 2 একক বলে দেওয়া আছে, তাহলে শর্তে আমরা বলতে পারি +-m/5 = 2, বা m = কী হবে? +-টা এদিকে যদি চলে আসে +-5 দুগুণে 10 এত, তাহলে m এর ভ্যালু হচ্ছে +-10। দেখো 12 নম্বর প্রশ্ন বলা আছে 2x - 5y + 12a = 0 সরলরেখার ওপর a² 2at একটি বিন্দু, এর থেকে সরলরেখার উপর অবস্থিত দুটো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে নির্ণয় করব? আগে সরলরেখার সমীকরণটা লিখে নিচ্ছি, 2x - 5y + 12a = 0, এটা 1 নম্বর সরলরেখা দিয়ে দিলাম। তাহলে এখানে লিখছি যেহেতু 1 নম্বর সরলরেখার ওপর a² 2at বিন্দুটি অবস্থিত, এই বিন্দুটা যেহেতু 1 নম্বর সরলরেখার উপরে অবস্থিত, তাহলে অতএব আমরা বসিয়ে দিতে পারি এই বিন্দুটা দ্বারা এটা সিদ্ধ হবে। তাহলে 2x এর জায়গায় at² বসাবো, at² মাইনাস 5 y এর জায়গায় 2at বসাবো, 2at প্লাস 12a = 0, বা এখানটায় কত হচ্ছে 2at² মাইনাস এটা 5 দুগুণে 10 at প্লাস 12a = 0। তাহলে দেখো প্রত্যেকটাকে আমরা যদি 2a দিয়ে ভাগ করে দিই তাহলে কি থাকছে? এখানে t² থাকবে মাইনাস এটা 5t থাকবে আর এইটা 6 থাকবে শুধু, = 0, কারণ আমরা 2a দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে এবারে এটাকে মিডল ফ্যাক্টরে ভাঙবো, 3 দুগুণে 6, তাহলে t² মাইনাস 3t মাইনাস 2t প্লাস 6 = 0, বা এখান থেকে t কমন নিলাম, t - 3, আর এখান থেকে -2 কমন নিচ্ছি, তাহলে t - 3 = 0, বা t - 3 আবার কমন গেল, t - 2 = 0। তাহলে হয় t - 3 = 0 অথবা t - 2 = 0। তাহলে এখান থেকে পাবো t = 3 আর এখান থেকে পাবো t = 2। তাহলে দেখো আমরা t এর দুটো ভ্যালু পেলাম, তাহলে t এর দুটো ভ্যালু আমরা এই বিন্দুটায় বসাবো, তাহলে একটা একটা করে মান, যে দুটো মান আমাদের বার করতে বলেছে সেই দুটো মান আমরা পেয়ে যাব। তাহলে এখানে লিখব যে যখন t = 2 তখন 1 নম্বর সরলরেখার
ওপর অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক কত হবে? এখানটায় যদি 2 বসিয়ে দিই তাহলে 2 দুগুণে 4 4a, কমা এখানটায় যদি 2 বসাই 2a আছে 2 2 দুগুণে 4a, তাহলে এটাও 4a, এইটা হলো। এবং যখন t = 3 তখন 1 নম্বর সরল রেখার ওপর অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক কত হবে? এখানে যদি 3 বসাই 3 × 9a 9a, আর এখানটায় যদি 3 বসাই 3 দুগুণে 6a 6a, তাহলে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দুর সমীকরণ। দেখো 13 নম্বর প্রশ্নতে বলা আছে যে সরলরেখার নতি 150 ডিগ্রি এবং মূল বিন্দু থেকে দূরত্ব 10 একক, তার সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে ছবিটা কেমন আসবে। এই ধরো সরলরেখাটা, তাহলে এই সরলরেখাটা নতি হচ্ছে 150, মানে নতি কোণ কাকে বলে আরেকবার বলে দিচ্ছি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, অর্থাৎ এইটা হচ্ছে নতি, এইটা নয় কিন্তু, এইটা নতি। আর এই সরলরেখাটার দূরত্বটা মূলবিন্দু থেকে দূরত্বটা বলা আছে, এইটা ধরো মূলবিন্দু থেকে দূরত্বটা 10 একক বলা আছে। তাহলে এই সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে এটা অভিলম্ব আকারে সমীকরণ, সরলরেখাটা আছে, আমরা এখানে ধরে নেব সরলরেখাটার অভিলম্ব আকারে সমীকরণটা। তাহলে ধরি সরলরেখাটির সমীকরণ x cos alpha প্লাস y sin alpha = p। এটা অভিলম্ব আকারে আমরা সরলরেখার সমীকরণটা ধরে নিয়েছি। এবারে দেখো এইটা হচ্ছে আলফা কোণটা, এইটা, আর এটা 90 ডিগ্রি। আর এই কোণটা কত হবে? এই কোণটা, এই টোটালটা যদি 180 হয় তাহলে 180 থেকে 150 বিয়োগ হলে এটা হবে 30, ঠিক আছে? তাহলে এখন এটার নাম দিয়ে দাও ও এ, এটাকে এ দাও, এটা বি করে দাও, ও এ বি। তাহলে এখানটায় এটা পি নাম দিয়ে দাও। তো এখানে দেখো আমাদের এই অ্যাঙ্গেলটা কত আছে, অ্যাঙ্গেল পি ও এ, এটা হচ্ছে আলফা কোণটা আছে, ঠিক আছে? আর এক্ষেত্রে এই যে পিটা হচ্ছে 10 একক, এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এই 1 নম্বর সমীকরণে এই আলফা আর পি এর ভ্যালুটা আমরা বসাবো। তার আগে এই আলফার ভ্যালুটা কত আমরা বের করে নেব। তাহলে এখানে লিখব ত্রিভুজ পি ও এ থেকে পাই। তাহলে আমরা জানি যে ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি, হ্যাঁ? তাহলে এখানে আমরা লিখব যে কোণ পি ও এ প্লাস কোণ ও পি এ প্লাস কোণ ও এ পি সমান 180 ডিগ্রি, বা এই কোণটা তো আলফা, আর ও পি এ এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এদিকে আছে 180 ডিগ্রি, বা আলফা সমান কত হচ্ছে 180 মাইনাস 90 প্লাস 30, তার মানে 180 থেকে 90 আর 30 120 বিয়োগ করলে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের আলফা কোণটা বেরিয়ে গেল, এটাকে 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি। এবারে কি করব, 1 নম্বর সমীকরণে আমরা আলফা আর পি এর ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে 1 নম্বর সমীকরণে আলফা ও পি এর মান বসিয়ে পাই। তাহলে কত হচ্ছে, এক্স cos 60 ডিগ্রি প্লাস
ওয়াই সাইন 60 ডিগ্রি ইজিক্যাল টু 10, পি মানে 10 দেওয়া আছে, বা এক্স কস 60 ডিগ্রি মানে কত, হাফ, তাহলে ইন্টু হাফ প্লাস ওয়াই সাইন 60 ডিগ্রি মানে √3/2, আর এই দিকটা হচ্ছে 10, বা সবগুলোকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই উভয় পক্ষকে, এখানে 2 2 কেটে যাবে, এক্স থাকবে, এখানে √3y থাকবে, আর এই দিকটায় 20 থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। চোদ্দ নম্বর প্রশ্ন, আজকের ভিডিওর শেষ প্রশ্ন, তোমাদের অতি সংক্ষিপ্তর দেখে নাও, এর আগামী ভিডিওতে সংক্ষিপ্তর প্রশ্নগুলি আলোচনা করা হবে। তো দেখো 14 নম্বর প্রশ্নতে বলা আছে 4, -6 বিন্দুগামী এবং অক্ষ দুটির ওপর ছেদিতাংশর মান, দুটো কন্ডিশন দেওয়া আছে, পরস্পর সমান ও একই চিহ্নযুক্ত আর পরস্পর সমান ও বিপরীত চিহ্নযুক্ত হলে সরলরেখার সমীকরণটা কী হবে। তাহলে এখানে দেখে নাও ছেদিতাংশ আকারে আমি বোঝানোর জন্য করছি, এরকম ধরো একটি সরলরেখা আছে, তাহলে এই সরলরেখাটার উপরে 4, 6 বিন্দুটা ধরে নাও এখানটায় আছে 4, -6, আর এই সরলরেখাটার যে ছেদিতাংশ ফরম্যাটটা হচ্ছে এই জায়গাটাই ধরে নাও, এই যে প্রথমটা আমরা একেরটা করব, একেরটা বলা আছে পরস্পর সমান ও একই চিহ্নযুক্ত, তার মানে এটা ধরে নাও a,0 আর এইটা 0,a, তাহলে পরস্পর সমান, যেহেতু পরস্পর ছেদিতাংশটা এই ডিস্টেন্সটাও এ বলা আছে আর এই ডিস্টেন্সটাও এ বলা আছে, তাহলে ছেদিতাংশটা একই যেহেতু বলা আছে সেই জন্য আমরা এইভাবে বিন্দুটা ধরলাম। তাহলে এখানটায় আমরা কি লিখব, যে ধরি সরলরেখাটি এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ধরি, সরলরেখাটি এক্স অক্ষ ও এক্স অক্ষ ও ওয়াই অক্ষের ছেদিতাংশের মান এ, ঠিক আছে, তাহলে ছেদিতাংশের মানটা এ ধরলাম। তাহলে অতএব সরলরেখাটির সমীকরণ হবে x/a প্লাস y/a ইজিক্যাল টু 1, এটা ছেদিতাংশ আকারে ফরম্যাট, দু জায়গায় এ আছে। এবার আমরা কি করব, এটাকে এ দিয়ে গুণ দিয়ে দিচ্ছি উভয় পক্ষকে, তাহলে এটা x প্লাস ওয়াই ইজিক্যাল টু এ হলো, ঠিক আছে, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার দেখো এটা যদি সমীকরণ হয়ে থাকে সরলরেখাটার, তাহলে এই সরলরেখাটা কি এই বিন্দু দিয়ে পাস করছে, বা এই বিন্দুটা এই সরলরেখাটার উপরে আছে, তাহলে এখানে লিখবে যেহেতু 4, -6 বিন্দুটি 1 নম্বর সরলরেখার ওপর অবস্থিত, অতএব তাহলে এই বিন্দুটা দ্বারা এই সরলরেখাটা সিদ্ধ হবে, তাহলে এক্স আর ওয়াই জায়গায় এই মানগুলো বসিয়ে দেবো, 4 - 6 সমান এ, বা এটা কত হচ্ছে 6 থেকে 4 বিয়োগ করলে -2, তাহলে এ সমান হচ্ছে -2, এই এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে আমরা আমাদের এই যে 1 নম্বর শর্ত অনুসারে যে সরলরেখার সমীকরণটা, সেই সমীকরণটা আমরা পেয়ে যাব। তাহলে অতএব 1 নম্বর সমীকরণে এ এর মান বসিয়ে পাই কত হবে, তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু -2, তাহলে এইটাকে তোমরা এদিকে এনেও লিখতে পারো এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইজিক্যাল টু 0, কোনো অসুবিধা নেই। তাহলে এটাই হচ্ছে যে 4, 6 বিন্দুগামী আর অক্ষ দুটির ওপর ছেদিতাংশের মান যখন পরস্পর সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হবে তখন এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। তাহলে ইহাই নির্ণেয় সমীকরণ। ওকে, এটা হচ্ছে 1 দাগেরটা। নেক্সট দেখো 2 দাগেরটা, আমরা 1 দাগের এই পোর্শনটা মুছে দিচ্ছি।
দুইয়ের দাগের কী করব, একইভাবে দুইয়ের দাগে বলা আছে পরস্পর সমান ও বিপরীত চিহ্নযুক্ত। তার মানে সরলরেখাটা এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে ছেদিতাংশের মানটা কী হবে বলো তো, ও এক্স অক্ষের মানটা এ হয়ে যাবে, এখানটায় তাহলে লাইনটা চেঞ্জ হবে, হ্যাঁ, এক্স অক্ষের ছেদিতাংশের মান এ এবং ওয়াই অক্ষের ছেদিতাংশের মান মাইনাস এ, মানে পরস্পর সমান আর বিপরীত চিহ্নযুক্ত। তাহলে আমরা এইভাবে ধরে নিলাম। তাহলে আমাদের সমীকরণটা কী হবে, এইখানটায় মাইনাস করে দিলাম, একটা এ একটা মাইনাস এ, তাহলে এটা কি হবে, এটা প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে গেল, বাকি এ দিয়ে গুণ করলে আমাদের এটাই আসছে। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তাহলে এই সমীকরণটা এই সরলরেখাটারই সমীকরণ, সরলরেখাটার উপরে কিন্তু এই বিন্দুটা আবার অবস্থান করবে। তাহলে 2 নম্বর সমীকরণে এই 4,-6 বিন্দুটা যদি অবস্থিত হয়, তাহলে এখানে 4 আর -6টা এখানে আবার বসিয়ে দেবো। এক্সের জায়গায় 4 আর ওয়াইয়ের জায়গায় যদি -6 বসাও, তাহলে মাইনাসে মাইনাসে এটা +6 হয়ে যাবে। তখন এটা কত হয়ে যাবে, এ সমান 6 আর 4 10 হয়ে যাবে। এবারে এই এ এর মানটা কী হবে, এই 2 নম্বর সমীকরণটা এখানটায় বসাবো। তাহলে এখানটায় আমরা বসালে এটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 10। তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণেয় সমীকরণ হয়ে যাচ্ছে। তাহলে আজকে তোমাদের এই অবধি অতি সংক্ষিপ্ত সমস্ত অঙ্কগুলি সলভ করে দেওয়া হলো। তোমরা ভিডিওটি পজ করে করে ভালো করে অঙ্কগুলি বুঝে নেবে। যদি এরপরেও কারো কোনো জায়গায় অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর অঙ্কগুলো কেমন বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে সেটাও বলবে, আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো।